ঘণ্টা দেড়েকের মধ্যেই আমাদের বহনকারী ফোকার ফ্রেন্ডশিপ বিমানটি মুলতান এয়ারপোর্টে অবতরণ করল। প্লেন থেকে বেরোতেই মুখে লাগলো গরম বাতাসের ঝাপটা। কুয়েটের তুলনায় মুলতানের আবহাওয়া অনেকটা উষ্ণ। ভাওয়ালপুর ভাওয়ালনগরের দিকে উষ্ণতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। ছোট এয়ারপোর্ট ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যেই অবস্থিত। প্লেন থেকে অবতরণ করে ট্রানজিট লঞ্চে না গিয়ে মোদির সাথে সোজা চলে গেলাম অ্যারাইভেলে। ওইখানে পিআইএ কাউন্টারে গিয়ে আমাদের লাহোর যাওয়া ক্যান্সেল করে দিয়ে বেরিয়ে এলাম এয়ারপোর্ট থেকে। মুলতান শহর এয়ারপোর্ট থেকে প্রায় 5 মাইল দূরে অবস্থিত। একটা ট্যাক্সি ভাড়া করে চলে এলাম শহরে। কিছু কেনাকাটা করার দরকার ছিল। সার্ভাইভাল কিট, ফার্স্ট এড বক্স, অ্যান্টি স্নেক বাইট কিট, এগুলো সব সঙ্গে করেই আনা হয়েছে। 3 জনের জন্য ডেজার্ট শুজ, 1 বোতল ব্র্যান্ডি, সুইটস, চুইংগাম, বিস্কিটস, কিছু ড্রাই ফ্রুটস প্রভৃতি কেনা হলো। তারপর গেলাম সোনার দোকানে। ওখানে 2টা আংটি বানালাম, এক একটা 1.5 ভরি ওজনের। একটাতে খোদাই করলাম এস এবং অন্যটাতে এম। আমি এবং মতি আংটি দুটো পরে নিলাম। কেনাকাটার পাট চুকিয়ে গেলাম রেলওয়ে স্টেশনে। ওখানে গিয়ে জানতে পারলাম 12টার ট্রেন ধরলে 2:15 মধ্যেই পৌঁছে যাওয়া যাবে ভাওয়ালপুরে। ঠিক করলাম 2 বাঙালির সঙ্গে একসঙ্গে সফর করাটা ঠিক হবে না। সিদ্ধান্ত নেওয়া হলো মতি যাবে ট্রেনে আর আমি যাব বাসে। বাসে করে আমি মতির আগেই পৌঁছে যাব ভাওয়ালপুর। ওখানে স্টেশনে মিলিত হব আমরা। মতিকে ট্রেনে তুলে দিয়ে ট্যাক্সি করে গিয়ে পৌঁছালাম বাস স্ট্যান্ডে। প্রতি 15 মিনিট অন্তর অন্তর বাস ছাড়ছে ভাওয়ালপুরের উদ্দেশ্যে। ট্যাক্সি ছেড়ে দিয়ে অপেক্ষমান বাসে উঠে বসলাম। মালপত্রের বেশিরভাগই মতি নিয়ে গেছে। আমার কাছে রয়েছে হালকা ছোট্ট একটি ব্যাগ। 2টো বাজার আগেই পৌঁছে গেলাম ভাওয়ালপুর। বাস স্ট্যান্ড নেমে টাঙ্গা পৌঁছালাম স্টেশনে। স্টেশনে পৌঁছে দেখি পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী নূর প্ল্যাটফর্মের এক প্রান্তে একটা খবরের কাগজ হাতে দাঁড়িয়ে আছে। 2:15 দিকে মতির ট্রেন এসে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। মতি নামলো ট্রেন থেকে। একে অপরের সাথে চোখাচোখি হলো, কিন্তু কেউ কারোর সাথে কথা বললাম না। 3 জনই আলাদাভাবে সার্কিট হাউসে পৌঁছালাম। নূরের ঘরে ঢুকে একে অপরকে জড়িয়ে ধরলাম উল্লাসে। নূর আগেই আমাদের লাঞ্চের ব্যবস্থা করে রেখেছিল। ঘরেই লাঞ্চ করলাম। লাঞ্চের সময় নূর জানালো পথে ওর কোনো অসুবিধাই হয়নি। আরও জানালো ভাওয়ালপুর থেকে ভাওয়ালনগর 2 ভাবে যাওয়া সম্ভব। ট্রেনে করে গেলে লাগবে 3 ঘন্টা। ট্রেনের সময় বিকাল 4টা, আর ট্যাক্সিতে গেলে লাগবে বড়জোর ঘন্টা 2। ঠিক হলো ট্যাক্সিতেই যাব, কারণ ভাওয়ালনগর থেকে সন্ধ্যা 7:30টার ট্রেন ধরতে হবে আমাদের। প্রতিদিন 2টোই ট্রেন যায় ভাওয়ালনগর থেকে ফোর্ট আব্বাস, একটা সকালে অপরটি সন্ধ্যায়। 7:30টার ট্রেন মিস করলে পুরো রাতটা কাটাতে হবে ভাওয়ালনগরে। সেটা হবে আমাদের জন্য খুবই বিপজ্জনক, কারণ সমস্ত ভাওয়ালনগরটাই একটা ক্যান্টনমেন্ট। লোকাল ট্রেনের সময়ের কোনো ঠিক ঠিকানা নেই। কোনো রকম রিস্ক নেওয়া চলবে না। ট্যাক্সিতে গেলে 7:30টার অনেক আগেই পৌঁছে যাব ভাওয়ালনগর। কিছু সময় বিশ্রাম করে বিকাল 4টায় একটা ট্যাক্সি ডাকিয়ে নিয়ে রওনা হলাম ভাওয়ালনগরের উদ্দেশ্যে। সিন্ধি ড্রাইভার, ওকে বললাম 7টার মধ্যে ভাওয়ালনগর পৌঁছে দিতে পারলে বকশিস মিলবে। তরুণ ড্রাইভার জবাবে বলল, कोई बात ही नहीं है साहब, आपको 7 से पहले ही पहुंचा देंगे। উল্কা বেগে ছুটে চড়ছে আমাদের ট্যাক্সি। শেভ ইম্পালা গাড়ি। শৌখিন ছোকরা ক্যাসেটে ফিল্মি গান লাগিয়ে দিল। আমরা চুপচাপ বসে গান শুনছিলাম আর ভাবছিলাম ভূত, বর্তমান, ভবিষ্যৎ। একসময় ঝিমুনি এসে গিয়েছিল। হঠাৎ বিকট একটা শব্দে চমকে 3 জনই জেগে উঠলাম। একটা ঝাঁকুনি দিয়ে ট্যাক্সি ততক্ষণে থেমে গেছে। কি হলো, ব্যাপার কি? প্রায় একই সাথে বলে উঠলাম 3 জন। দেখতে হে সাব, বলে গাড়ি থেকে নেমে গেল ড্রাইভার। কিছুক্ষণ পরীক্ষা টরীক্ষা করে সে ফিরে বলল, গাড়ি কা क्रैंकशाफ्ट टूट गया। बोले कि बेटा फिर अब क्या करेंगे? जिज्ञासा करल नूर। घबराओ मत सर, 5 से मिल रहे थे, है कोई ना कोई सवारी जरूर मिल जाएगा, उसमें बैठा देंगे आप लोगों को। কি সর্বনাশ, তবে কি ঘাটে এসে তরি ডুবল? গাড়িটাকে সবাই মিলে ঠেলে রাস্তার সাইডে রাখা হলো। অন্য কোনো গাড়ি না আসা পর্যন্ত কিছুই করার নেই। অপেক্ষা করতে করতে বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। দূরে ভাওয়ালনগরের বাতিগুলো একসময় জ্বলে উঠল। 7টা বেজে গেল, কোনো গাড়ির লক্ষণ নেই। অস্থির হয়ে উঠলাম সবাই। হতাশার মনোবল হারিয়ে ফেলেছিলাম প্রায়। হঠাৎ দূরে গাড়ির হেডলাইট দেখা গেল। কিছু একটা আসছে ভাওয়ালপুরের দিক থেকেই। রাস্তা ব্লক করে দাঁড়ালাম 4 জনই। যাই হোক না কেন থামাতেই হবে। কাছে আসতে দেখলাম একটা ল্যান্ড রোভার। আমরা হাত দিয়ে ইশারা করায় গাড়িটা থামল। রোডস অ্যান্ড হাইওয়েজের এক ইঞ্জিনিয়ার যাচ্ছেন ভাওয়ালনগর। ভদ্রলোককে সব কিছু বুঝিয়ে বললাম। 3 জন আর্মি অফিসারের দুর্গতি দেখে ভদ্রলোকের সহানুভূতি হলো। তিনি আমাদেরকে বললেন, আপনাদের কষ্ট না হলে আমি আপনাদের নিয়ে যেতে পারি। কষ্ট? হাতে আকাশের চাঁদ পেলাম।
ধন্যবাদ জানিয়ে তাড়াতাড়ি ট্যাক্সির ভাড়া চুকিয়ে মালপত্র নিয়ে জিপে উঠে বসলাম। আধা ঘন্টার মধ্যেই ভাওয়ালনগর পৌঁছে গেলাম। তখন রাত 8:45। আমাদের ট্রেন নিশ্চয়ই এতক্ষণে ছেড়ে চলে গেছে। ইঞ্জিনিয়ার সাহেব জিজ্ঞেস করলেন, কোথায় নামবেন? স্টেশনের কথা না বলে বললাম, শহরের যে কোনোখানে নামিয়ে দিলেই চলবে। টাউন সেন্টারে নামিয়ে দিলেন ভদ্রলোক। সেখান থেকে একটা টাঙ্গা করে কাছেই স্টেশনের দিকে রওনা হলাম। স্টেশনে পৌঁছে দেখি অসম্ভব ভিড়। এমনটি তো হওয়ার কথা নয়। ট্রেন চলে যাবার পর স্টেশন থাকবে জনশূন্য, তাহলে এত লোক কেন স্টেশনে? ট্রেন কি তাহলে এখনও আসেনি? হঠাৎ করে কিছুটা আশার আলোক ঝলকে উঠল। আমি তাড়াতাড়ি ছুটে গিয়ে স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করলাম, ফোর্ট আব্বাসের ট্রেনের খবর কি? 2 বাক্যে স্টেশন মাস্টার বললেন, ট্রেন লেট, এখন এসে পৌঁছায়নি। জানে পানি ফিরে এলো। দৌড়ে গিয়ে মতি ও নূরকে খবরটা দিতেই খুশিতে আত্মহারা হয়ে ওরা লাফ দিয়ে টাঙ্গা থেকে নেমে পড়ল। কুলির মাথায় মাল চাপিয়ে টাঙ্গার ভাড়া মিটিয়ে দিয়ে প্ল্যাটফর্মে চলে এলাম। পথে একটা ভিক্ষুক দাঁড়িয়েছিল। আনন্দের অতিসাহ্যে 100 টাকার একটি পুরো নোটই তাকে দিয়ে দিলাম। 8:15 আমাদের ট্রেন এলো। ফার্স্ট ক্লাসের 3টে টিকিট কাটা হলো ফোর্ট আব্বাস পর্যন্ত। বর্ডার এলাকার ট্রেন। আমাদের মতো ফৌজি ছাড়া ফার্স্ট ক্লাসের যাত্রী বিরল। অতি সহজেই একটি খালি কামরা পেয়ে উঠে বসলাম। ট্রেনে উঠে বুফে কার্ট থেকে ডিনার আনাবার বন্দোবস্ত করা হলো। খাবার সার্ভ করে গেল বেয়ারা। দরজা বন্ধ করে খাওয়ার পাট চুকিয়ে নিলাম। ট্রেন ইতিমধ্যেই চলতে শুরু করেছে। খাওয়া শেষ করে আমাদের পদযাত্রার প্রস্তুতি শুরু হলো। সবাই ডার্ক কালারের কাপড় পরে নিলাম। আমাদের কাছে তখন সর্বমোট প্রায় 1020 টাকা। ওগুলো কাপড়ের বিভিন্ন চোরা পকেটে ঢুকানো হলো। সুটকেস থেকে হ্যাভারস্যাক বের করে ওতে 3 জনের আরেক বস্তা করে কাপড় নেওয়া হলো। প্রয়োজনীয় সাথে নেবার সব কিছু রাখা হলো হ্যাভারস্যাকে। ম্যাপ বের করে নাইট মার্চ 4 টাকা হলো। পাকিস্তানের মোটরাইজড ইনফ্যান্ট্রি ডিভিশনের ডিফেন্সিভ এলাকার মধ্যে দিয়ে ইন্ডিয়ান আর্মির একটি ট্যাঙ্ক রেজিমেন্টের হেডকোয়ার্টার্সের পাশ ঘেঁষে যেতে হবে আমাদের। রাস্তায় পড়বে অ্যান্টি ট্যাঙ্ক অবস্ট্যাকল মাইনফিল্ড। এদের মাঝে গ্যাপ বের করে যাত্রাপথ নির্ধারণ করা হয়েছে। পথে 2 তরফে পেট্রোল পার্টির মোকাবেলায় পড়তে হতে পারে। সিদ্ধান্ত নেওয়া হলো, যে কোনো উপায় হোক ওন ট্রুপস অ্যান্ড এনিমি ট্রুপসকে এড়িয়ে চলতে হবে আমাদের। নেহাত বিপাকে পড়লে সংঘর্ষের মাধ্যমে শত্রুকে পরাস্ত করার উদ্যোগ নেওয়া হবে। কোনো অবস্থাতেই ধরা পড়া চলবে না। ধরা পড়ার আগেই আমরা আত্মহত্যা করব। কোনো কারণে অবস্থার পরিপ্রেক্ষিতে একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে ব্যক্তিগত উদ্যোগে করণপুর পৌঁছাবার চেষ্টা করতে হবে। ক্যাম্পাসে রুট এবং বিয়ারিং সেট করা হলো। পরা হলো ডেজার্ট শুজ। হাতিয়ার এবং গুলি নিজেদের মাঝে ভাগ করে নিলাম। ম্যাপ, কম্পাস, বাইনোকুলার, নাইট মার্চ চার্ট, একটি টর্চ, একটি কম্বল এবং সাথে নেবার হ্যাভারস্যাকটি ছাড়া সব কিছুই সুবিধামতো কোনো জায়গায় লুকিয়ে ফেলতে হবে। নিজেদের আইডি কার্ড ছাড়া অন্য সব কিছু কাগজপত্র পুড়িয়ে টয়লেট দিয়ে ফেলে হলো ট্রেন থেকে। ক্যামেরা 2টো হ্যাভারস্যাকে ভরে নিলাম। ছোট কোরআন শরীফটা নেওয়া হলো হ্যাভারস্যাকে। অর্ডার অফ মার্চ, মতি আগে, তারপর আমি, পেছনে নূর। হ্যাভারস্যাক পালাক্রমে বহন করা হবে। মার্চের সময় প্রতি 1 ঘন্টা অন্তর 10 মিনিট বিরতি। বিরতিকালে কম্বলের নিচে ঢুকে টর্চের আলোয় ম্যাপ দেখে নেওয়া হবে ঠিক পথে এগোচ্ছে কিনা। প্রয়োজনে ক্যাম্পাস বিয়ারিং অ্যাডজাস্ট করা হবে। আমরা 3 জনেই কমান্ডো ট্রেনিং প্রাপ্ত। নাইট মার্চের সব কৌশলই আমাদের নখদর্পণে। রাত 10:15 আমাদের ট্রেন হারুনাবাদ স্টেশনে এসে পৌঁছালো। ছোট্ট স্টেশন। প্ল্যাটফর্মে যেখানে আমাদের বগিটা গিয়ে থামলো সেখানে বেশ জমাট অন্ধকার। আমরা নেমে পড়লাম। অল্প কয়েকজন যাত্রী ওঠানামা করলো। আমরা আধারে চুপ করে দাঁড়িয়ে থাকলাম। অল্পক্ষণ পর হুইসেল দিয়ে ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল। যে সমস্ত যাত্রী ট্রেন থেকে নেমেছিল তারা সবাই স্টেশনের চেকিং গেট দিয়ে বেরিয়ে গেছে। চুপচাপ দাঁড়িয়ে আমরা জায়গাটা ভালো করে দেখে নিচ্ছিলাম। অপর্যাপ্ত বৈদ্যুতিক আলোয় স্টেশন ঘরটার সামনে কিছুটা অংশ আলোকিত হয়েছিল। প্ল্যাটফর্মের বেশিরভাগ অংশই ছিল অন্ধকারাচ্ছন্ন। স্টেশনের বাইরে একটা মাঝারি আকারের উঠান, কয়েকটা চায়ের দোকান, তাদের সামনে কয়েকটি টাঙ্গা যাত্রীদের জন্য অপেক্ষা করছে। 400-500 গজ দূরে হাইওয়ে রেল লাইনের প্রায় সমান্তরালভাবেই উত্তর দক্ষিণে চলে গেছে। মাঝে মধ্যে দূরপাল্লার বড় বড় ট্রাকগুলো আওয়াজ তুলে ভীষণ বেগে যাওয়া আসা করছে। রাস্তার ওপারেই হারুনাবাদ শহর। শহর বলতে একটি বর্ধিষ্ণু বাজার। বাজারের চারদিকে জনবসতি। আমরা হারুনাবাদ শহরের ডান দিক দিয়ে প্রয়োজনীয় দূরত্ব বজিয়ে রেখে যাত্রা শুরু করব। একে তো বর্ডার এলাকার মরু অঞ্চল, রাতও বেশ হয়েছে, লোকজন নেই খুব একটা। সমস্ত শহরটাই ঘুমিয়ে পড়েছে। আমরা প্ল্যাটফর্ম খালি হয়ে যাওয়ার পর স্টেশনের সদর দরজা দিয়ে না গিয়ে প্ল্যাটফর্মের শেষ প্রান্ত দিয়ে বেরিয়ে এলাম। অতি সাবধানে হাইওয়ে ক্রস করে একটা বাবলা ঝোপের মধ্যে অবস্থান নিলাম। হারুনাবাদ শহরের বসতির শেষ প্রান্ত থেকেই শুরু হয়েছে মরুভূমি, উঁচু নিচু বালির পাহাড়, মাঝে মধ্যে কাটার ঝোপঝাড়।
যে জায়গায় পানির আধার রয়েছে সেখানে গড়ে উঠেছে ছোট ছোট গৃহস্থলী। তাকে কেন্দ্র করেই ছোট ছোট চাষাবাদের খামার, অড়হর, কলাই, জব, ভুট্টার ক্ষেত। মোটামুটি এই ধরনের ট্রেনই অতিক্রম করে যেতে হবে আমাদের। যাত্রা শুরু করার আগে আমি ও মতি কম্বলের নিচে বসে ক্যাম্পাস সেটিং এবং নাইট মার্চ চার্ট ঠিক করে ম্যাপের সাথে মিলিয়ে নিচ্ছিলাম। ম্যাপ অনুযায়ী আমাদের অবস্থানের অদূরেই একটি কারেজ থাকার কথা। কারেজ হলো মরু অঞ্চলে গভীর কুয়োর সারি। এগুলো খুঁড়ে তাতে বৃষ্টির পানি জমিয়ে রাখা হয় প্রয়োজন মতো ব্যবহার করার জন্য। আবাদি জমিতে জলসেচের ব্যবস্থাও করা হয়ে থাকে কারেজ থেকে। নূরকে পাঠানো হলো কারেজটি খুঁজে বের করার জন্য। উদ্দেশ্য, আমাদের সাথে মালপত্র সব কারেজের কুয়াতে ডাম্প করব, সেটাই হবে সবচেয়ে নিরাপদ। অল্পক্ষণ পর নূর কারেজের সন্ধান বের করে ফিরে এলো। আমরা সবাই হ্যাভারস্যাকটা রেখে বাকি মালপত্র নিয়ে যাত্রা শুরু করি। কারেজের একটি কুয়াতে ফেলে দিয়ে এলাম। এবার সার্বিকভাবে যাত্রা শুরু করতে আমরা প্রস্তুত। বিসমিল্লাহ বলে আমরা পদযাত্রা শুরু করলাম শ্রীকরণপুরের উদ্দেশ্যে। ঘন্টায় গড়ে 4 থেকে 5 মাইল বেগে চলতে হবে। আকাশে একটা বড় চাঁদ, সপ্তঋষি মণ্ডল, ধ্রুবতারা, ক্যাসোপিয়া, ওরিয়েন্ট বেল্ট সবগুলোই দেখা যাচ্ছে পরিষ্কার। কম্পাস ছাড়া তারকারাজির সাহায্যেও আমাদের পদযাত্রা চলতে পারে। বিচ্ছিন্ন হয়ে পড়লে কিভাবে তারকারাজির সাহায্যে গন্তব্যস্থলে পৌঁছতে হবে সেটা আগেই ভালো করে রপ্তনি করে নিয়েছি প্রত্যেকেই। প্রথম ঘন্টা কেটে গেল নির্বিঘ্নে। পথে কোনো লোকজনের সামনাসামনি হতে হয়নি। বিরতি কাটিয়ে চলা শুরু হলো আবারও। মিনিট 10 পর থমকে দাঁড়িয়ে পড়ে ইশারা করল মতি। অ্যান্টি-ট্যাঙ্ক অবস্ট্যাকল সামনে। একটা খাল, খালে পানি। খালের দুই দিকেই 60 ডিগ্রি অ্যাঙ্গেলের বেশ উঁচু পাহাড়। এনি অবস্ট্যাকল ইজ অলওয়েজ কভার্ড বাই ফায়ার। তাই ক্রসিংয়ের আগে প্রথমে রেকি করতে হবে। মতিও আমি চললাম, একে অপরকে কভার করে চলছি, কিছু হলে যাতে অবস্থার মোকাবেলা করা যায়। নূর অপেক্ষায় থাকলো একটি বাবলা ঝোপের আড়ালে। রেকি করে দেখলাম খালে বুক পর্যন্ত পানি, হেঁটেই ক্রস করা যাবে, অসুবিধা নেই। স্রোতও নেই তেমন। পাড়ে বসে ইনফ্রারেড বাইনোকুলার দিয়ে ক্রসিং এলাকাটা ভালো করে দেখে নিচ্ছিলাম। মতি ফিরে গিয়ে নূরকে সাথে করে নিয়ে এলো। অল ক্লিয়ারের আদেশের সাথে সাথে একে একে ট্যাকটিক্যাল ক্রসিং শুরু হলো। সবার শেষে আমিও পার হয়ে গেলাম। ওপারে উঠে রুট অনুযায়ী আবারও যাত্রা শুরু করলাম। গতি এবং সময় সামঞ্জস্যতা বজায় রেখে অবিরাম ছুটে চলেছি নিঃশব্দে। ইশারার সংকেতে প্রয়োজন মতো ভাবের আদান প্রদান চলছিল। আর 10 মিনিট হাঁটলেই দ্বিতীয় বিরতি। মতি সংকেত দিল। সবাই মাটিতে লুটিয়ে পড়লাম। দেখলাম 4টি উটের একটি ছোট কাফেলা, একটি বর্ডার পেট্রোল। মরু অঞ্চলে এভাবে একটি বর্ডার অবজারভেশন পোস্ট থেকে অন্য বর্ডার অবজারভেশন পোস্টে পেট্রোলিং করা হয়ে থাকে উটের পিঠে চড়ে। ক্রলিং করে কাছে কাটা ঝোপের মাঝে আস্তে করে ঢুকে গিয়ে পজিশন নিয়ে নিথর হয়ে শুয়ে থাকলাম। পেট্রোলটি উত্তর দিকে চলে গেল। ওরা হদিসও পেল না তাদের উটের প্রায় পায়ের নিচেই শুয়ে রয়েছে জলজন্ত 3 জন মানুষ। আমরা উঠে আবারও হাঁটা শুরু করলাম। দ্বিতীয় বিশ্রামের পর কিছু দূর যেতেই মাটি খোঁড়ার শব্দ দূর থেকে ভেসে এলো। থমকে দাঁড়িয়ে পড়লাম আমরা। ম্যাপ অনুযায়ী এখানে তো কোনো পক্ষেরই কোনো ডিফেন্সিভ পজিশন থাকার কথা নয়, তবে মাটি খুঁড়ছে কারা? মতিকে পাঠানো হলো রেকি করতে। একটি নতুন ডিফেন্সিভ লাইন তৈরি করতে বাংকার খোঁড়া হচ্ছে। তাই নির্ধারিত রুট থেকে একটু বেঁকিয়ে কিছু দূর যেয়ে পরে আবারও নির্ধারিত রুটে ফিরে আসতে হবে আমাদের। সেভাবেই কম্পাস বিয়ারিং এবং নাইট মার্চ চার্ট করে আবারও যাত্রা শুরু করলাম। ডিফেন্সিভ পজিশন বাইপাস করে এগিয়ে চললাম আমরা। এখানে আরেকটি নালা কেন? তবে কি আমরা ভুল পথে এগোচ্ছি? যাত্রা থামিয়ে ঝোপের আড়ালে 3 জনই কম্বলের তলায় ঢুকে ম্যাপ দেখতে লাগলাম গভীর মনোযোগ দিয়ে। না, আমরা ঠিক পথেই চলেছি। ওটা নতুন করে খোঁড়া হয়েছে, তবে সেটার অবস্থান ম্যাপের মার্কিংয়ে নেই কেন? আমরা বর্ডার ক্রস করে ভারতীয় ডিফেন্সের সীমানায় ঢুকে পড়েছি। ঘড়িতে তখন রাত 2:30 বাজে। হিসেব মতো আমরা এখন ভারতীয় সীমার ভিতরে। এটা ভারতের ডিফেন্স, এর অবস্ট্যাকল নতুন করা হয়েছে বিধায় ম্যাপের মার্কিংয়ে নেই। একইভাবে সতর্কতার সাথে খালটা ক্রস করে পাড়ে উঠে এলাম। এখন থেকে বিপদের ঝুঁকি অনেক বেশি। চলতে হবে খুব সাবধানে। আর 1-1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবার কথা শ্রীকরণপুর শহরের সীমানায়। খালের পরই দেখলাম বাংকারে ভারতীয় সাঁজোয়া বাহিনীর ট্যাঙ্কগুলো ডিপ্লয় করা আছে। বাংকারগুলো থেকে মাঝে মাঝে মানুষের কথোপকথনের আওয়াজ শোনা যাচ্ছিল। গভীর রাত, তাই সমস্ত এলাকা জুড়ে ছিল অস্বাভাবিক নিস্তব্ধতা। আমাদের এগিয়ে চলার জন্য এই ধরনের পরিবেশ অতি অনুকূল। চারদিকে সতর্ক দৃষ্টি রেখে ক্ষিপ্র গতিতে ভারতীয় ডিফেন্সের বুজ্জ ভেদ করে এগিয়ে চললাম আমরা। কেউ কিছু টের পেল না। বেশ কিছু দূর এগিয়ে এসেছি। হঠাৎ দেখি অল্প দূরত্বে কয়েকটি ট্যাঙ্ক, কতগুলো গাড়ি সেগুলোকে ঘিরে রয়েছে। বুঝলাম এটি হেডকোয়ার্টার্স।
ওই অবস্থানকে পাশ কাটিয়ে চুপিসারে এগিয়ে চললাম গন্তব্যস্থলের দিকে। ইতোমধ্যে দূর দিগন্তে শ্রীকরণপুরের আলোকছটা দেখা যাচ্ছিল। আর মাত্র 4-5 মাইলের পরই পৌঁছে যাব শ্রীকরণপুর। আমাদের জোশ দ্বিগুণ হয়ে গেল। পথের ক্লান্তি ভুলে গিয়ে প্রায় দৌড়ে এগুতে থাকলাম সে আলোকছটার দিকে। 4:45 পৌঁছে গেলাম শ্রীকরণপুর শহরের সীমানার একটি গ্রামে। গ্রামের প্রায় সবগুলো ঘর মাটি দিয়েই গড়া। প্রতিটি বাড়ির আঙিনা মাটির দেয়াল দিয়ে ঘেরা। গ্রামের ভেতর কুকুর ডাকছে। আমরা একটি পরিত্যক্ত বাড়ির উঠানে গিয়ে বসলাম। উঠানেও মাটির দেয়াল দিয়ে ঘেরা। বসে বসে ভাবছি, এখন আমাদের কি করা উচিত। ঠিক এই মুহূর্তে এমন সময় জনবিরল শহরে আমাদের ঢোকা ঠিক হবে কিনা। অপরিচিত শহরে এমন সময় 3 জন লোক ঘোরাঘুরি করাটা সন্দেহজনক হবে। তাই ঠিক করা হলো, সকাল হওয়ার পর আমরা শহরে ঢুকে জনগণের মধ্যে মিশে যাব। তারপর ঠিক করা হবে কি হবে আমাদের পরবর্তী পদক্ষেপ। চুপচাপ বসে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ করে ট্রেনের আগমনের আওয়াজ পেলাম। দেয়ালের বাইরে উঁকি মেরে দেখলাম প্রায় 600-700 গজ দূরে একটি ট্রেন ফোঁস ফোঁস করতে করতে এগিয়ে এসে থামল। বুঝলাম এটা একটা স্টেশন। মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হলো, ট্রেনে করে এই মুহূর্তে পালাতে হবে বর্ডার এলাকা ছেড়ে। দৌড়ে ছুট দিলাম স্টেশনের দিকে। কাছে পৌঁছে দেখলাম লাল রঙের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। কোথাকার ট্রেন কোথায় যাবে কিছুই জানি না, শুধু বুঝলাম এটা যাত্রী বহনের ভারতীয় ট্রেন। স্টেশনের লোকজন একদম কম। দৌড়ে গিয়ে একটি খালি কামরায় উঠে গেলাম নির্দ্বিধায়। উঠেই দরজা জানলা ভালো করে বন্ধ করে দিয়ে বসলাম। কিছুক্ষণ পর ট্রেন সিটি বাজিয়ে ছেড়ে দিল। আমরা হাঁফ ছেড়ে বাঁচলাম। প্ল্যাটফর্মে উঠে লক্ষ্য করেছি স্টেশনটির নাম শ্রীকরণপুর। শ্রীকরণপুর রাজস্থান প্রভিন্সের জেলা শ্রীগঙ্গানগরের অধীনে একটি সাব ডিভিশন। আমাদের লক্ষ্য দিল্লি পৌঁছানো। ট্রেন তো যাচ্ছে দক্ষিণে, কিন্তু আমাদের যেতে হবে উত্তর দিকে। কিছুক্ষণ পর ট্রেনটি একটি স্টেশনে এসে দাঁড়ালো। একটি জংশন স্টেশন। উল্টো দিক থেকে আরেকটি প্যাসেঞ্জার ট্রেনের আগমন ঘটল। আমরা আস্তে করে ট্রেন বদল করে অন্যটির একটি খালি কামরায় উঠে বসলাম। আমাদের ট্রেনটাই আগে ছাড়ল, চলেছে উত্তর দিকে। পথিমধ্যে আবারও শ্রীকরণপুর পড়ল। করণপুর পেছনে পড়ে থাকলো। আমাদের ট্রেন আমাদের নিয়ে ছুটে চলল। শারীরিক ক্লান্তি এবং মানসিক উৎকণ্ঠা সব মিলিয়ে ঝিমোতে ঝিমোতে একসময় ঘুমিয়ে পড়েছিলাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। হঠাৎ ঝাঁকুনিতে জেগে উঠলাম। জানালা খুলে দেখি সকাল হয়ে গেছে। স্টেশনের নাম শ্রীগঙ্গানগর। সবাই মহা খুশি। নেমে পড়লাম স্টেশনে। বর্ডার থেকে তখন আমরা অনেক ভেতরে চলে এসেছি। আপার ক্লাস ওয়েটিং রুমে গিয়ে ঢুকলাম। হাত মুখ ধুয়ে পোশাক বদলিয়ে ভদ্র হয়ে নিলাম প্রথমে। তারপর বসলাম ঠিক করতে কি করা যায়। ঠিক হলো, এখান থেকে আমরা 3 জনই কলকাতার বিশ্ববিদ্যালয়ের ছাত্র। স্টাডি ট্যুরে বেরিয়েছি। পুরো রাজস্থান ঘুরে বেড়াচ্ছি। 3 জনের নামই হিন্দু নাম গ্রহণ করলাম। আমি হলাম শ্রী সৌমেন ব্যানার্জি, মতি শ্রী মনোজ বোস, আর নূর শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায়। টাকা পয়সার বন্দোবস্ত করতে হবে। কলকাতা থেকে আগত বাঙালি ছাত্র, তাই পাকিস্তানি টাকা ভাঙানো বিপজ্জনক হবে। ঠিক হলো, আংটি দুটো বিক্রি করার চেষ্টা করতে হবে। স্টেশন মাস্টারের সাথে আলাপ করে জানতে পারলাম শহর স্টেশন থেকে প্রায় 1 মাইল দূরে অবস্থিত। দোকানপাট 9টার আগে খুলবে না। অগত্যা 9টা পর্যন্ত ওয়েটিং রুমে অপেক্ষা করতে হবে। ঠিক 9টায় 3 জন বেরিয়ে পড়লাম। আমার এবং মতির গলায় ঝুলিয়ে নিলাম ক্যামেরা দুটো। নূরের পিঠে হ্যাভারস্যাক, চোখে রেইবনের সানগ্লাস। টুরিস্টের মতোই লাগছিল 3 জনকে। শহরে পৌঁছে দেখলাম কয়েকটা রাস্তা কেন্দ্র করে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স গঙ্গানগর শহর। মফস্বল শহর, তাই খুব একটা বড় নয়। শহরের প্রধান রাস্তাগুলোর 2 দিকে সব দোকানপাট, একসাথে 2-3টি সোনার দোকান। সবচেয়ে বড়টিতে গিয়ে ঢুকলাম। দোকানের মালিক ধুতিনিমা পরা, তিলক কাটা, মোটা গোছের একটি লোক ধূপধুনো জেলে গদিতে বসে পুজো করছিলেন। পুজো সেরে হরিনাম জপতে জপতে আমাদের কাছে এগিয়ে এসে প্রশ্ন করলেন, কি চাই? জবাবে বললাম, আমরা ছাত্র, কলকাতা নিবাসী। স্টাডি ট্যুরে এসে টাকা পয়সার অভাব দেখা দিয়েছে, তাই আংটি দুটো বিক্রি করতে চাই। আংটি দুটো হাতে নিয়ে পরখ করে মালিক দেখে বলল, 400 টাকা পাবে। বলে কি বেটা, আমরা জানি পাকিস্তান থেকে ভারতের সোনার দাম বেশি। তাছাড়া ভারতীয় মুদ্রার তুলনায় পাকিস্তানি মুদ্রার মূল্য অনেক বেশি। সেক্ষেত্রে মালিক আমাদের যে দাম দিতে চাচ্ছে তার দ্বিগুণ দামই আমাদের পাওয়া উচিত। বেটা বেনিয়ে আমাদের অসুবিধার সুযোগ নিয়ে ডাহা ঠকাবার চেষ্টা করছে। ভীষণ রাগ হলো তার ফোন দিয়ে বুঝতে পেরে। আংটি দুটো ফেরত নিয়ে বেরিয়ে এলাম দোকান থেকে। অন্য দোকানে আর গেলাম না। বুঝতে পারলাম অতি বিশেষ লাভ হবে না। ভিনদেশে অবস্থার সুযোগ নিয়ে সব বেনিয়ে ঠকাবার চেষ্টা করবে। ঠিক করলাম একটি ক্যামেরা বেচে দেব। একই রাস্তার উপর সবচেয়ে বড় ক্যামেরার দোকানে গিয়ে উপস্থিত হলাম।
দোকানের মালিক 24-25 বয়সের এক তরুণ, জামা কাপড়ে বেশ ফিটফাট। হিন্দি উর্দু মিশিয়ে তাকে আমাদের সমস্যা বুঝিয়ে বললাম, একটা ক্যামেরা বেচে দিতে চাই। তরুণ যুবক আমাদের অবস্থা শুনে সহানুভূতিশীল হয়ে উঠল। ক্যামেরা দুটো হাতে নিয়ে বলল, এ তো অত্যন্ত দামি ক্যামেরা, বিদেশ থেকে ইম্পোর্টেড। বললাম, হ্যাঁ ভাই, বিদেশ থেকে প্রবাসী আত্মীয়ের মাধ্যমে খুব শখ করে আনিয়েছিলাম। নেহাত বিপাকে পড়েই বিক্রি করতে হচ্ছে। কিন্তু এত দামি ক্যামেরা এই ছোট শহরে ভালো দামে বিক্রি করতে পারবেন না। তাছাড়া শখের জিনিস কষ্ট করে আনিয়েছ, বিক্রি করে দিলে আর কিনতেও পারবে না। তাই বলছি কি, তোমাদের কাছে আর অন্য কিছু কি নেই? বললাম, আচ্ছা ভাই, দুটো স্বর্ণের আংটি। বলে পকেট থেকে আংটি দুটো বের করে ওর হাতে দিলাম এবং সোনার দোকানের অভিজ্ঞতা সম্পর্কে ওকে সব খুলে বললাম। সব শুনে ও একটু হাসলো। বলল, তোমাদের ভিনদেশি দেখে বেনিয়ারা ঠকাতে চেষ্টা করেছে। ঠিক আছে, তোমরা একটু অপেক্ষা করো, দেখি আমি কিছু করতে পারি কিনা। বলেই যুবক দোকানের কর্মচারীটিকে ডেকে আমাদের চা দিতে বলে বেরিয়ে যাচ্ছিল। চায়ের কথা বলতেই আমরা বলে উঠলাম, চায়ের প্রয়োজন নেই ভাই, আমাদের আংটি দুটো বিক্রি করে দিতে পারলেই আমরা তোমার কাছে কৃতজ্ঞ থাকব। সে বলল, সে আমি দেখছি, চা খাও। এত দূর থেকে তোমাদের রাজস্থান সফরে এসেছো, তোমাদের একটু আপ্যায়ন করার অধিকার নিশ্চয়ই আমার আছে। যুবকের আন্তরিকতা আমাদের মুগ্ধ করল। কর্মচারী ইতোমধ্যে চা নাস্তা জোগাড় করতে বেরিয়ে গেছে। যুবকটিও আমাদের দোকানে বসিয়ে বেরিয়ে গেল। অপরিচিত তিনজন লোকের কাছে পুরো দোকান ফেলে দিয়ে যেতে তার বিন্দুমাত্র দ্বিধা হলো না। অপরিচিত ভিনদেশে এমন একজন সাহায্যকারী পেয়ে ধন্য হলাম। কর্মচারী গরম গরম লুচি তরকারি ও চা এনে সামনে রাখল। খাবারের গন্ধ পেয়ে এতক্ষণ কষ্ট করে ভুলে থাকা ক্ষুধা পেট মোচড় দিয়ে উঠল। দেরি না করে গোগ্রাসে লুচির তরকারি খেলাম। তারপর আস্তে আস্তে শুক করে খেলাম গরম ধুমায়িত চা। নাস্তা পেটে পড়ায় শরীরটা বেশ চাঙ্গা হয়ে উঠল। মিনিট 20 পর যুবক হাসি মুখে ফিরে এলো। বলল, তোমাদের কাজ হয়ে গেছে, এই নাও। বলে 850 টাকা আমার হাতে দিল। চা নাস্তা খেয়েছো তো? বললাম, হ্যাঁ, খুব মজা করে খেলাম লুচি তরকারি আর চা। ভাই, তোমার নামটা জানতে পারি? বলল, নিশ্চয়ই, রমেশ ত্রিপাঠী। আমরাও আমাদের বাঙালি হিন্দু নামে পরিচয় দিলাম। বললাম, রমেশ ভাই, তুমি যদি কখনো কলকাতায় আসো তবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে। বিদেশে তোমার কাছ থেকে পাওয়া আন্তরিকতা এবং সাহায্যের কথা চিরকাল মনে থাকবে। 3 নম্বর পার্ক সার্কাস। একটা ভুয়া ঠিকানা লিখে দিয়ে রমেশকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়ে ওর দোকান থেকে বেরিয়ে এলাম। আজকের পৃথিবীতে ভালো লোক যে একদমই নেই তা নয়। রমেশের মতো ভালো লোক কিছু রয়েছে বলে পৃথিবীর চাকা এখনও ঘুরছে। রমেশের দোকান থেকে বেরিয়ে গিয়ে সোজা গিয়ে বসলাম একটা বড় আকারের রেস্টুরেন্টে। পেটে লুচির তরকারি এবং চা পড়ায় ক্ষুধা বেড়ে গিয়েছিল। পেট পূজা না সারা পর্যন্ত অন্য কিছুতেই মনোযোগ দেওয়া সম্ভব নয়। পেট ভরে খাওয়া হলো মুরগির রোস্ট, পরোটা, তরকারি এবং ঘন ডাল। হিন্দুদের অন্য ধাঁচের রান্না, চেঞ্জ অফ টেস্ট ভালোই লাগলো। আমাদের খাওয়ার নমুনা দেখে বাচ্চা বয়টা অবাকই হয়ে গিয়েছিল। পেট পুড়ে খাওয়ার পরই নূর গেল খবরের কাগজ কিনতে। 2-3টা খবরের কাগজ নিয়ে সে ফিরে এলো। খবরের কাগজ খুলতেই দেখা গেল বাংলাদেশের ওপর বিস্তারিত সচিত্র সংবাদ। জনাব নজরুল ইসলাম, জনাব তাজউদ্দিনের নেতৃত্বে প্রবাসে আওয়ামী লীগ সরকার গঠিত হওয়ার সংবাদ, মুক্তি ফৌজের সংবাদ, সবকিছুই বিস্তারিতভাবে ছাপা হয়েছে। ভারতীয় সরকারের পরোক্ষ সহযোগিতার কথাও লেখা হয়েছে। রণাঙ্গনের ছবিতে মেজর খালেদ মোশাররফের ছবি ছাপা হয়েছে। মুক্তি ফৌজের বীর মুক্তিযোদ্ধাদের সাথে কাগজগুলো থেকে বুঝতে পারলাম আমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে যতটুকু জানতাম ঘটনা প্রবাহ তার চেয়েও অনেক বেশি এগিয়ে গেছে। সত্যি, যুদ্ধ চলছে বাংলাদেশের মাটিতে। স্বাধীনতা সংগ্রামে যোগদানের জন্য ঝুঁকি নিয়ে আমরা ভুল করিনি। যত তাড়াতাড়ি সম্ভব রণাঙ্গনে যে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে আমাদের। 3 জনে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আলোচনা শুরু করলাম নিচু স্বরে। ভারতীয় কর্তৃপক্ষের চোখে ফাঁকি দিয়ে মুজিবনগর যাবার চেষ্টা করা হবে রিস্কি। নিয়ম অনুযায়ী বর্ডার ক্রস করার পর ভারতীয় কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করাটাই ছিল যুক্তিসঙ্গত। স্বেচ্ছায় ধরা দিলে আমাদের উদ্দেশ্য সম্পর্কে কোনো সন্দেহ দেখা দেবে না ভারতীয় কর্তৃপক্ষের মনে। ধরা না দিলে আমাদের উদ্দেশ্য সম্পর্কে সন্দেহের অবকাশ থাকবে। কিন্তু ধরা দেব কোথায়? গঙ্গানগরে ধরা দিলে অযথা সময় নষ্ট হবে, কারণ আমাদের ব্যাপারে সব সিদ্ধান্তই আসবে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। সেক্ষেত্রে এখানকার কর্তৃপক্ষের হাতে বন্দী হয়ে কেন্দ্রীয় নির্দেশের অপেক্ষায় সময় নষ্ট হবে অযথা। তাছাড়া 3 জন কমান্ডো ট্রেনিংপ্রাপ্ত পাকিস্তানি সামরিক অফিসারদের কাছ থেকে প্রকৃত তথ্য জানার জন্য যে উপায় অবলম্বন করা হবে নিম্ন পর্যায়ে তা সহ্য করার মতো মানসিক এবং শারীরিক অবস্থা বর্তমানে আমাদের কারণ নেই। তার চেয়ে বরং দিল্লি পৌঁছে আত্মসমর্পণ করাটাই হবে শ্রেয়। যা হবার সেখানেই হোক। ঠিক হলো, দিল্লি যেয়ে আত্মসমর্পণ করা হবে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে। কিন্তু বর্ডারে আত্মসমর্পণ না করে দিল্লি পৌঁছানো ভারতীয় কর্তৃপক্ষের মনে যাতে কোনোরূপ সন্দেহের সৃষ্টি না হয়। কেন বর্ডারে আত্মসমর্পণ না করে আমরা দিল্লি রওনা হলাম?
তার যুক্তি বর্ণনা করে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে রাজনৈতিক আশ্রয়ের একটি আবেদনপত্র লিখে ফেললাম 3 জন মিলে। ঠিকানা লেখা হলো মাননীয় প্রধানমন্ত্রী, ভারত সরকার, প্রযত্নে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, রাষ্ট্রপতি ভবন, স্লাউটবার্গ, নয়াদিল্লি। পোস্ট অফিসে গিয়ে রেজিস্টার্ড মেইলে চিঠিটা পাঠিয়ে রসিদ নিয়ে ফিরে এলাম রেস্টুরেন্টে। পোস্টমাস্টার বলেছিলেন 2-1 দিনের মধ্যেই চিঠিটা পৌঁছে যাবে দিল্লিতে। চিঠিটার একটা কপি পাঠাতে হবে মুজিবনগর সরকারের কাছে। এই এলাকা থেকে মুজিবনগর সরকারের কাছে রেজিস্টার্ড পোস্ট পাঠানো যুক্তিসঙ্গত হবে না। ঠিক করলাম দিল্লি থেকে ওটা পোস্ট করব। এরপর নূরকে পাঠানো হলো স্টেশনে দিল্লি যাবার জন্য। ফিরে এলো নূর। সন্ধ্যা 7:30টায় কালকা মেইলে করে দিল্লি যাব আমরা। দ্বিতীয় শ্রেণীর 3টি টিকিট কেটে নিয়ে এসেছে নূর। পয়সা কম থাকায় প্রথম শ্রেণীর টিকিট কাটা সম্ভব হয়নি। হাতে প্রচুর সময়। দুপুরে আরেক প্রস্থ খাওয়া দাওয়া করে শহরটা একটু ঘুরে ফিরে দেখছি আর ক্যামেরায় ছবি তুলছি স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য। ছোট্ট শহর ঘোরা শেষ হয়ে গেল অল্প সময়ের মধ্যেই। ঠিক হলো সময় কাটানোর জন্য ম্যাটনি শো দেখাবো। একটি হলে গিয়ে দেখলাম অঞ্জনা চলছে, ববিতা রাজেন্দ্র কুমার অভিনীত। টিকিট কেটে ঢুকে পড়লাম। মফস্বল শহরের সিনেমা হল, ব্যবস্থা মোটামুটি। ভরদুপুর রোদে উপরে টিনের চাল তেতে উঠেছে। ভীষণ গরম লাগছিল লোকের ভিড়ে। সদ্য মুক্তি পাওয়া ছবি, হাউসফুল, কিন্তু বেশ মজাই লাগছিল বাদাম চানাচুর চিবুতে ছবি দেখতে। ছবি শেষ হলো। হল থেকে বেরিয়ে এলাম বিকাল 5:30টায়। আবারও গিয়ে বসলাম সেই সকালের হোটেলে। আরেক প্রস্থ খাওয়া হলো। ধীরে সুস্থে 6:45টায় স্টেশনে গিয়ে পৌঁছলাম। কালকা মেইল ট্রেন আসবে 7:30টায়, কিন্তু তখনও প্ল্যাটফর্ম একদম খালি। ব্যাপার কি? টিকিট কালেক্টরকে জিজ্ঞেস করতে তিনি বললেন ট্রেন 6:30টায় ছেড়ে চলে গেছে। মানে? মাথায় আকাশ ভেঙে পড়ল। নূর বোর্ড থেকে ট্রেনের সময় 6:30টার জায়গায় 7:30টা পড়েছে। ভীষণ রাগ হলো। মতিও আমি নূরকে তার গাফিলতির জন্য বকাবকি করতে লাগলাম। আমাদের বকাবকি শুনে কালেক্টর সাহেব এগিয়ে এসে বললেন, যা হবার তা হয়ে গেছে, গোলমাল করে সময় নষ্ট না করে ট্যাক্সি পাকড়ো। ড্রাইভারকে বকশিশ দেবার কথা বললেও তোমাদের ট্রেন পৌঁছানোর আগেই পরের স্টেশনে পৌঁছে দিতে পারবে। তার মধ্যস্থতায় একটি ট্যাক্সি ঠিক করে উঠে বসলাম। কালেক্টর সাহেব ড্রাইভারকে পাঞ্জাবিতে সব বুঝিয়ে দিচ্ছিলেন। শিখ ড্রাইভার তার হিন্দুস্তান ট্যাক্সি চালিয়ে দিল উল্কা বেগে। রাস্তার অবস্থা মোটামুটি। তীব্র বেগে ছুটে চলছে আমাদের ট্যাক্সি। ভাবলেশহীন অবস্থায় স্টিয়ারিং হাতে বসে আছেন সর্দারজি। আমরাও চুপ করে বসেই ছিলাম। মুখে কেউ কিছু না বললেও প্রতি মুহূর্তে মনে হচ্ছিল স্বাধীনতা যুদ্ধে বোধহয় আর যাওয়া হলো না। রাজস্থানের এই মরুভূমিতেই মোটর দুর্ঘটনায় অক্কা পেতে হবে। মনে মনে দোয়া দুরুদ পড়তে লাগলাম। সর্দারজির চেষ্টা সার্থক হলো। ট্রেনের আগেই সে আমাদের পৌঁছে দিল পরবর্তী স্টেশনে। ড্রাইভার পাঞ্জাবিতে বলল, দেখো সাবজি, আছি পৌঁছে গিয়ে হ্যাঁ। সর্দারজির মুখে একটা গর্বের হাসি। আমরা ট্যাক্সি থেকে নেমে ভাড়ার উপর মোটা বকশিশ দিতেই সর্দারজির হাসি আরো বড় আকার ধারণ করল। মিনিট 15 পর ট্রেন আসলো। আমরা নিজেদের নির্দিষ্ট কামরায় উঠে বসলাম। ঘাম দিয়ে যেন জ্বর নেমে গেল। মেল ট্রেন ছুটে চলল। কামরায় আমরা মোট 4 জন যাত্রী। দূরপাল্লার মেইল ট্রেন। বুফে কার আছে, বিছানাপত্রেরও বন্দোবস্ত রয়েছে। পয়সা দিয়ে বিছানা আনিয়ে যার যার বার্থে শুয়ে পড়লাম। রাতে ছুটে চলছে কালকা মেইল। পরদিন ভোরে দিল্লি পৌঁছাবো আমরা। ট্রেনের শব্দ ও মৃদুমন্দ দোলায় বিছানায় শুয়ে শুয়ে নানান কথা চিন্তা করতে করতে একসময় গভীর ঘুমে ঘুমিয়ে পড়লাম। অনেকদিন পর আরামের ঘুম হলো। হঠাৎ করে ট্রেনের ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি আমাদের সহযাত্রী পাশের ভদ্রলোক আগেই ঘুম থেকে জেগে জানালা খুলে বাইরে তাকিয়ে বসে আছেন। শুয়ে শুয়ে দেখলাম বাইরের অন্ধকার ফিকে হয়ে আসছে। ভোরের পূর্বাভাস। দেখতে দেখতে চারিদিক ফর্সা হয়ে এলো। পূর্ব দিগন্তে লাল সূর্যের উদয় হলো। উদীয়মান সূর্যের চারিদিকে লালিমায় রক্তিম হয়ে উঠল পূর্বের আকাশ। সূর্যের আলোয় জেগে উঠল পৃথিবী। জানালা তুলে দিলাম আমি। ভোরের ঠান্ডা হাওয়ার ঝাপটা লাগলো চোখে মুখে। মুখ ঘোরাতেই চোখে পড়ল পাশের ভদ্রলোক সূর্যের দিকে চেয়ে নমস্কার করছেন আর বিড়বিড় করে কী সব বলছেন। বুঝলাম সূর্যদেবের ভক্তি করে মন্ত্রপাঠ করছেন ভদ্রলোক। আমি উঠে টয়লেটে গিয়ে ঢুকলাম। প্রাতক্রিয়া সেরে হাত মুখ ধুয়ে প্রস্তুত হয়ে বেরিয়ে দেখি মতি ও নূর তখনও ঘুমাচ্ছে। ওদের ডেকে তুললাম। এক একে ওরাও প্রাতক্রিয়া সেরে আমার পাশে এসে বসল। কালকা মেইল ঘন ঘন হুইসেল দিতে দিতে মন্থর গতিতে এগোচ্ছিল। ঘড়িতে তখন 6:30 উপরে বাজে। বুঝলাম দিল্লির কাছাকাছি এসে গেছি। 7টায় পৌঁছানোর কথা। ঠিক 7টার সময় কালকা মেইল এসে থামল দিল্লি স্টেশনে। বিরাট বড় স্টেশন দিল্লি স্টেশন। অসম্ভব ভিড়। এত সকালেও লোকজনের অভাব নেই। ব্যস্তভাবে সবাই ছোটাছুটি করছে।
একটির পর একটি গাড়ি দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে। নির্দিষ্ট প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে থেমে গেল। ঠিক বিশ্বাস হচ্ছিল না এত সহজেই দিল্লি পৌঁছে গেলাম। ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বেরিয়ে এলাম। বেরোতে ট্যাক্সিওয়ালারা ঝেঁকে ধরল। একজন এসে বলল, বাঙালিবাবু ট্যাক্সি চাইয়ে? বললাম, হ্যাঁ, নিয়ে চলো মাঝারি দামের ভালো কোনো হোটেলে, সিটি সেন্টারের কাছাকাছি হলে ভালো হয়। লো চলতে হে সব আইয়ে বলে ও আমাদেরকেও ট্যাক্সির কাছে নিয়ে গেল। দরজা খুলে আমরা ভেতরে বসলাম। 20 থেকে 25 মিনিটের মধ্যেই চালক একটি হোটেলের সামনে গাড়ি থামালো। হোটেল নটরাজ। ট্যাক্সির ভাড়া চুকিয়ে দিয়ে রিসেপশনে গিয়ে 2টো কামরা বুক করলাম। একটি সিঙ্গেল রুম আমার জন্য আর একটি ডাবল রুম মতি ও নূরের জন্য। পাশাপাশি কামরাই পাওয়া গেল। পোর্টার আমাদের হ্যাভারস্যাক তুলে কামরায় পৌঁছে দিল। 3-4 স্টার হোটেল, ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, চার্জও রিজনেবল। প্রতিটি কামরার সাথে ছোট্ট একটা ব্যালকনি থেকে দিল্লি শহরের অনেক দূর দেখা যায়। আমরা রুমে পৌঁছালাম 4 তলায়। প্রতি রুমের সাথেই রয়েছে একটা অ্যাটাচড বাথরুম। হট শাওয়ার নেওয়ার পর ট্রেন সফরের গ্লানি সব দূর হয়ে গেল। রুম সার্ভিস ডাকিয়ে নাস্তা করলাম 3 জন একত্রে। নাস্তা খেতে খেতে ঠিক করে নিলাম 20 তারিখ সকালে নিজেদের সমর্পণ করব মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে গিয়ে। ইতিমধ্যে আমাদের পোস্ট করা চিঠিও পৌঁছে যাবে কর্তৃপক্ষের হাতে। সঙ্গে টাকা পয়সা প্রায় শেষ, টাকার বন্দোবস্ত করতে হবে। দিল্লিতে প্রচুর ট্যুরিস্টের সমাগম হয়। পাকিস্তানি টাকা ভাঙানো সম্ভব হতে পারে, তা না হলে ক্যামেরা বেচে দেব। নিচে এসে কাউন্টারে জিজ্ঞেস করলাম সিটি সেন্টার কোথায়। কটন প্লেস হচ্ছে সিটির কেন্দ্রস্থল। কাউন্টারের ছেলেটি বলল, ট্যাক্সিতে যেতে 10 মিনিট আর হেঁটে গেলে 15 থেকে 20 মিনিট লাগবে। দিল্লি সম্পূর্ণ অপরিচিত, তাই ঠিক করলাম প্রথমবার ট্যাক্সিতে যাওয়াই ঠিক হবে। হোটেলের একটা কার্ড কাউন্টার থেকে তুলে নিয়ে ট্যাক্সি করে পৌঁছলাম কটন প্লেস, দিল্লি শহরের প্রাণকেন্দ্রে। অগণিত ট্যুরিস্টে ভরা। বিভিন্ন বর্ণের, বিভিন্ন বেশের, পৃথিবীর নানান দেশ থেকে আগত ট্যুরিস্টে গিজগিজ করছে জায়গাটা। ইতিমধ্যে সমস্ত শহর কর্মচঞ্চল হয়ে উঠেছে। আমরাও অতি সহজে ট্যুরিস্টদের ভিড়ে মিশে গিয়ে এক হয়ে গেলাম। নানা ধরনের দালালের উৎপাত শুরু হলো। কেউ জিজ্ঞাসা করছে মেয়ে সঙ্গী লাগবে কিনা, কেউ বা জিজ্ঞেস করছে মদ চাই কিনা ইত্যাদি। হঠাৎ একটা শিখ যুবক আমাদের পেছন থেকে আস্তে আস্তে জিজ্ঞেস করলো, ডলার? বললাম, নো ডলার, পাকিস্তানি। হাঁটতে হাঁটতে পেছনে না ফিরে মতি জবাব দিল, ওকে 160। মতি জবাব দিল, 2 লেস। ওকে 165। মতি রাজি হলো। কাম বলে ইশারায় আমাদের তাকে ফলো করতে বলল। আমরা তাকে ফলো করে একটা ট্যাক্সিতে গিয়ে উঠলাম। ছেলেটি স্বয়ং চালক। ট্যাক্সি চালিয়ে আমাদের নিয়ে গেল লালকেল্লার ঠিক সামনে। একটা গাছের নিচে আমাদের নামিয়ে দিয়েও বলল, কত টাকা ভাঙাবে তোমরা? বললাম 10,000। বলে, ঠিক আছে, তোমরা এখানে অপেক্ষা করো, আমি টাকা নিয়ে এসেছি 10 থেকে 15 মিনিটের মধ্যে। ট্যাক্সি নিয়ে যুবকটা চলে গেল। আমাদের সামনে লালকেল্লা, পেছনে জামে মসজিদ। হঠাৎ খটকা লাগলো, ব্যাটা আমাদের লালকেল্লার কাছে আনলো কেন? ওটা তো ইন্ডিয়ান ডিফেন্স হেডকোয়ার্টার্স। মনে কোনো দুর্ভিসন্ধি নেই তো? তখন কিছুই আমাদের বিশেষ করার ছিল না। শুধু নিরাপত্তার জন্য গাছটির নিচ থেকে সরে গিয়ে রাস্তা ক্রস করে জামে মসজিদের গেটের কাছে লোকের ভিড়ে মিশে গিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। প্রায় আধ ঘন্টা পর সেই ট্যাক্সি আবারও ফিরে এসে থামলো গাছটির নিচে। শিখ যুবক গাড়িতে একাই এসেছে। বেচারা জেনুইন, মনে অন্য কোনো চিন্তা নেই। আশ্বস্ত হলাম আমরা। যুবক ততক্ষণে গাড়ি থেকে নেমে আমাদের এদিকে ওদিকে খুঁজছে। দ্রুতগতিতে রাস্তা পেরিয়ে ওর কাছে গিয়ে হাজির হলাম। বলল, চলো ট্যাক্সিতে বসা যাক। ওর কথা মতো ট্যাক্সিতে চড়ে বসলাম। ভারতীয় 100 টাকার নোটের একটা বান্ডিল আমার হাতে সঁপে দিয়ে বলল, গুনে নাও, পুরোটাই আছে ওতে। আমিও পাকিস্তানি। 10,000 টাকা তুলে দিলাম ওর হাতে। যুবক টাকাটা পকেটে রেখে বলল, চলো তোমাদের কটন প্লেসে নামিয়ে দিই। বললাম, তাই চলো। ট্যাক্সি ফিরে এলো কটন প্লেসে। আমরা গাড়ি থেকে নেমে জনসমুদ্রে মিশে গেলাম। পকেটে অনেক টাকা, মনোবল অনেক বেড়ে গেল। সারাদিন ট্যুরিস্টের মতোই ঘুরে ফিরে দিল্লি শহর দেখলাম। লাঞ্চ করা হলো হোটেল ওবেরোতে। ডিনার করলাম অশোকাতে। তখনকার দিনে দিল্লির সবচেয়ে নামি দামি হোটেল এই দুটো। ডিনার সেরে সিনেমা হলে গিয়ে ঢুকলাম রেশমা ও সেহেরা ছবি দেখতে। মাঝরাতের একটু আগেই ছবি শেষ হলো। কটন প্লেস কিন্তু তখনও প্রাণবন্ত, লোকজনের কমতি নেই। ঢুকলাম গিয়ে একটা ডিস্কোতে। সারা রাত ভীষণ হইচই হলো। সকাল 4টায় ঘুমে ঢুলুঢুলু চোখে শ্রান্ত হয়ে হোটেলে ফিরে এলাম। আমাদের উদ্দেশ্য মন ভরে আমোদ করে নেওয়া। 2 দিন পর কি হবে কিছুই ঠিক নেই, তাই এই 2 দিন যত সম্ভব আমোদ ফুর্তি করে তৃপ্তি মিটিয়ে নেওয়া, যাতে কোনো খেদ না থেকে যায়।
রুমের সামনে এক অপরের কাছ থেকে বিদায় নিয়ে শটান বিছানায় গায়ে এলিয়ে দিলাম। দরজায় ডু নট ডিস্টার্ব ঝুলিয়ে দিয়ে বিছানায় পড়ার সাথে সাথেই গভীর ঘুমে তলিয়ে গেলাম। পরদিন বেলা প্রায় 10:30টায় ঘুম ভাঙল। গোসল করে নাস্তা খেয়ে আমরা কটন প্লেসে চলে এলাম। হাই শরীফ। দূর থেকে হাত দোলাতে দোলাতে কাছে এলো অনিতা, শেরন, লর্না এবং ক্রিস্টিনা। এদের সাথে গতকাল ডিস্কোতে পরিচয় হয়েছিল। শেরন আমেরিকান, বাকি 3জনই সুইডেনের। 4জন একই সাথে ইন্ডিয়া ঘুরে বেড়াচ্ছে। এই দলটির সাথে বেশ ভাব জমে গিয়েছিল। গতকাল সারা রাত একসাথে হইচই করেছি। আমরাও এগিয়ে গিয়ে ওদের সাথে কুশলাদি বিনিময় করে প্রস্তাব দিলাম, চলো দিল্লি শহরের আশেপাশের ঐতিহাসিক নিদর্শনগুলো দেখি। সানন্দে রাজি হলো সবাই। আমরা 2টো ট্যাক্সি সারাদিনের জন্য ভাড়া করে বেড়াতে লাগলাম। দিল্লি ফোর্ট, কুতুব মিনার, আকবরের রাজপ্রাসাদ, জামে মসজিদ, নিউ দিল্লি, পুরনো দিল্লি, রাষ্ট্রপতি ভবন, গেট অফ ইন্ডিয়া, নেহরু পার্ক, রাজপথ, গান্ধী স্মৃতিসৌধ, অনেক জায়গা। আকবরের প্রাসাদে সন্ধ্যায় লাইট অ্যান্ড সাউন্ড একটা মনোরম প্রোগ্রাম দেখে ফিরে এলাম আবারও কটন প্লেসে। একসাথে খেয়ে আমরা আবারও গিয়ে ঢুকলাম ডিস্কোতে। সময় কেটে গেল নাচ গান আর হাসি তামাশার মধ্যে। প্রাণখোলা উদার প্রকৃতির মেয়েগুলোর আনন্দময় জীবনের মূর্ত প্রতীক। আজকে নিয়ে বাঁচাই ওদের ধর্ম। আগামী দিনের কোনো মূল্যই ওদের কাছে নেই। জীবনের প্রতিটি মুহূর্তকে ইচ্ছে মতো উপভোগ করে বাঁচতে চায় ওরা। দুঃখ কষ্ট বলে কিছুই যেন নেই তাদের জীবনে। জীবনকে উপভোগ করার জন্যই যেন জন্ম হয়েছে ওদের। সহজ সরল বাঁধনহীন জীবন মুক্ত বিহঙ্গের মতো ভেসে বেড়াচ্ছে। ওদের সাথে অনেক বিষয়ে আমাদের অনেক তফাৎ, তবুও 2টো দিন ওদের সঙ্গে একাত্ম হয়ে সময় কাটাতে কোনো অস্বস্তি বোধ করলাম না। পরদিন সকালে আমাদেরকে মিনিস্ট্রিতে যেতে হবে।